দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এজন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল, আছেন আওয়ামী লীগ নেতা জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, এছাড়াও আরও উপস্থিত আছেন বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জনাব আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের তিনজনকেই। জনাব বাবুল, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে আগামী জাতীয় নির্বাচনের আগে 5টি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। সবার আগে হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আমাদের কয়েক মাস পরই জাতীয় নির্বাচন। এই নির্বাচনের আগে সকলের চোখ কিন্তু আগামীকালকের গাজীপুরের যে সিটি নির্বাচন হচ্ছে সেই দিকে। আপনার বিশ্লেষণ আমরা জানতে চাই, কেমন আমরা দেখলাম গাজীপুরের নির্বাচনটা, যে প্রেক্ষাপটে যে অবস্থায় হলো, সেই বিষয়ে আপনার মতামত শুনতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার দুইজন সহ-আলোচক, আমাদের দর্শক শ্রোতা সবাইকে সালাম, অভিবাদন। শোনেন, নির্বাচন এখন বাংলাদেশের মানুষের এখন কোনো অগ্রাধিকার না, প্রায়োরিটি না। আপনি বলছিলেন, আমি নিজেও জানতাম না যে আগামীকাল নির্বাচন, এই খবর আমি রাখি না দেশের। না, আমার কথা শোনেন, কি কারণে রাখি না? বাংলাদেশের নির্বাচন নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নাই। নির্বাচন মানেই নৌকা মার্কা, নির্বাচন মানেই আওয়ামী লীগ, মনোনয়ন পেলেই জিততে হবে, জিতে যাবে। এই নির্বাচন মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোনো বার্তা আনে না, বা এই নির্বাচনে ভিন্ন কোনো মিনিংও নাই। আপনি গাজীপুর সিটি কর্পোরেশন বা অন্যান্য সিটি কর্পোরেশন, আপনি জানেন 2014 সালের নির্বাচনের আগে 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জিতেছিল, কিন্তু তারপরে জাতীয় নির্বাচনের কি চিত্র হয়েছে আপনি জানেন। সুতরাং এই নির্বাচন আওয়ামী লীগ বলেছে, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল মুখে আমি শুনেছিলাম যে বিএনপি ঘুমটা দিয়ে নির্বাচনে আসবে, বিএনপিকে নির্বাচনে আনতে হয় আর কি, কোনো না কোনোভাবে পেঁচায়। অমুকের ছেলে তার ভাতিজা বিএনপি করতো, সেই সূত্রে বিএনপির এখানে প্রার্থী রয়েছে। অথচ বিএনপি তার অবস্থান কিন্তু পরিষ্কার করেছে। আপনি জানেন গাজীপুরে 30 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি, এবং সারা দেশে যারা ফর্ম তুলেছে নির্বাচনের, আমাদের বার্তা পরিষ্কার। এই পাতানো নির্বাচন দিয়ে হলো না, গাজীপুর সিটি কর্পোরেশন ফেয়ার ইলেকশন হলো, তাতে কি বাংলাদেশের জাতীয় নির্বাচন ফেয়ার হবে এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? হয়েছে বিগত দিনে আমরা দেখেছি না কি বাস্তবতা। আর গাজীপুরের কথা যেটা আপনি বলছিলেন, আমি আজকেই দেখছিলাম, না, বলা হচ্ছে যে এটি একটি মডেল নির্বাচন হবে, পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন হবে, ইলেকশন কমিশনের একজন বলেছেন, আমি শুনলাম। হাসবো না কাঁদবো বলে না, যে বিটিভি এখন বাংলাদেশের মানুষ বেশি দেখে। পৃথিবীর মন্ত্রীরা, আমি একটা দেখছিলাম যে তামাম দুনিয়া থেকে মন্ত্রীরা বাংলাদেশের মন্ত্রীদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। আর আরেকজন বলছেন বাংলাদেশ ভেস্তের বাগানে প্রকাশ করেছে। আবার আরেকজন বলেছে যে আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত। আবার আরেকজন বলছে মাগুরার মতো নির্বাচন চাই না। আবার আরেকজন বলছেন যে পশ্চিমাদের গণতন্ত্রের দুর্বলতা আছে, তাই তারা আমাদের থেকে শিখতে পারে। সারা পৃথিবী জুড়ে ভোট দেবার প্রবণতা কমে আসছে, মানুষের প্রত্যাশা পূরণ যদি হয়ে যায় তাহলে মানুষের ভোট দেবার আগ্রহ কমে যায়। এই ধরনের বক্তব্য আমরা শুনি আর কি। তো সেরকমই শুনছি, গাজীপুরের ভোট হবে কি হবে এটি নিয়ে আমাদের কোনো প্রায়োরিটি নেই, আমাদের কোনো আগ্রহ নেই। আমি বিশ্বাস করি দেশের মানুষ এটি নিয়ে ভাবছে না। আর ওই যে একজন নারী দাঁড়িয়েছেন, কি জাহাঙ্গীর দাঁড়িয়েছিল, আওয়ামী লীগেরই, বহিষ্কার করেছে, বহিষ্কার করেছে, দল থেকে বহিষ্কার করেছে, প্রার্থীপদ বাতিল হয়েছে। তারপরে তার মা একজন নারী, অখ্যাত নারী, কেউ চিনে না জানে না, তার ভয়ে তটস্থ। তার গাড়িতেও দেখলাম 2-3 বার হামলা হয়েছে, বিএনপি কিন্তু নাই কেউ, তার গাড়িতেও 2 বার হামলা হয়েছে। সেই জন্য নির্বাচন কেমন হচ্ছে, আন্তর্জাতিক মডেলের পৃথিবীর সেরা নির্বাচন, এর থেকেই বোঝা যায়। শুধু ভোটের দিনই ভোট হয় না, ভোটের আগে থেকে ভোটের বাস্তবতা কি হয় সেটা বোঝা যায়। জি, মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই, আজকের পত্রিকায় নিউজ করেছে দিয়ে আওয়ামী লীগ বাদে অন্য প্রার্থীদের ইসির প্রতি আস্থার অভাব। এই যে আস্থার অভাব বলা হচ্ছে, তো
তো আমরা যেটি এই নির্বাচনকে সামনে রেখে, আগামী নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের সিটি নির্বাচনের দিকে সকলের এক ধরনের দৃষ্টি ছিল, কিন্তু সেই দৃষ্টি কিন্তু সেই নির্বাচনটা যত ঘনিয়ে আসছে, কালকে নির্বাচন, আজকের দিনে এরকম আলোচনা আসছে এবং শুধু গাজীপুরের নৌকার প্রার্থী ছাড়া বাকি সকল প্রার্থীরাই কিন্তু এই একই কথা বলেছেন যে তারা বিভিন্ন অভিযোগ করেছে, তারা লিখিত অভিযোগ করেছেন, কিন্তু তারপরেও তার কোনো প্রতিকার পাননি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে আর যারা আজকে এই এনটিভি টক শো দেখছেন এবং আমার দুই সহযোগী সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং সালাম জানিয়ে শুরু করতে চাই। সর্বপ্রথমে আপনি যে কথাটা বলেছেন ওটাই বলে, আসলে গাজীপুরের নির্বাচনে যেটা আপনি বললেন, নির্বাচন কমিশনের প্রতি আপনাদের এই আগ্রহ কমে আসছে মানুষের, মানে গাজীপুরের যারা প্রার্থী আছেন তারা বলেছেন। আমি আসলে যখন নির্বাচন আসে আমাদের বিরোধী দল যারা থাকে, বিশেষ করে আমরা তো যেহেতু নৌকার প্রার্থী, আমাদের সরকারি দল, আমরা এক ধরনের কথা বলি, তারাও কিন্তু এক ধরনের ভোটের মাঠকে গরম করার জন্য কিংবা ভোটারদেরকে তার ফেভারে নিয়ে জন্য এই ধরনের কথা বলে। কেন আমরা অতীতে দেখেছি কুমিল্লা নির্বাচনের সময় সকালে বলল ভোট ফেয়ার হচ্ছে, দুপুরে বলল আমি বয়কট করলাম, সন্ধ্যায় তিনি জিতেও গেলেন, আবার তাকে বলা হলো ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এই ধরনের নানা বাস্তবতা কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি। তো বাবুল ভাই আসলে অনেক কথা বললেন, শুধু বলতে চাই ওনার নির্বাচন নিয়ে কোনো আগ্রহ নেই। নির্বাচন, আমি বলি আমরা যারা রাজনীতি করি, রাজনীতি মাঠের মানুষ, আমরা যারা স্বপ্ন দেখি ক্ষমতা বদলের, আমরা যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদলের স্বপ্ন দেখি, আমাদের সবার নির্বাচনের প্রতি আগ্রহ আছে। ওনাদের আবার নির্বাচনের প্রতি আগ্রহ থাকারও কথা না, ওনাদের জন্মটাও কিন্তু নির্বাচনের মাধ্যমেও হয়নি। ওনারা ব্যালট কিংবা এই যে ব্যালট বক্স কিংবা ব্যালেট, এই সমস্ত শব্দগুলোর প্রতি তাদের কখনোই কোনো ধরনের আগ্রহ ছিল না। আমরা শুধু সাম্প্রতিককালে দেখি বিএনপি যে সর্বশেষ যে 2006 সন পর্যন্ত ক্ষমতায় ছিল, 1.5 কোটি ভুয়া ভোটার তারা নিবন্ধন করেছিলেন, সেটা কিন্তু বাতিল করতে তখন বাধ্য হয়েছিল এবং আমাদের আন্দোলন ছিল সেটা বাতিল করতে হবে। এবং দেখেন ট্রান্সপারেন্ট ব্যালট বক্স, এগুলো কিন্তু আওয়ামী লীগই এসেছে, কিন্তু আমাদের একটাই স্লোগান ছিল ট্রান্সপারেন্ট ব্যালট বক্স হতে হবে, ছবিযুক্ত ভোটার তালিকা, এগুলো আওয়ামী লীগই করেছে। বাংলাদেশের মানুষের নির্বাচনের প্রতি আগ্রহ কিংবা আজকে নির্বাচন নিয়ে যে আলোচনার পরিবেশ তৈরি করে, এটা আওয়ামী লীগের হাত দিয়ে হয়েছে। এবং আরও যদি বলতে চাই, নির্বাচন আজকে আপনি বলেন গাজীপুরের নিয়ে বিশেষ করে সমস্ত পত্রিকায় বলি, আপনি ইলেকট্রনিক্স মিডিয়া বলি, প্রতিদিন কোনো না কোনো নিউজ হয়েছে। এবং আজকের নিউজ দেখেন, একজন কাউন্সিলরের তাকে প্রার্থীরা বাতিল করা হয়েছে কারণ সে একটা আপত্তিজনক কথা বলেছে। তো নির্বাচন কমিশনার যদি আমাকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাহলে উনি আমার পক্ষের মানুষ, উনি আমার খুবই ভালো। নির্বাচন কমিশন এই ধরনের প্রতিশ্রুতি কখনো দিতে পারে না। একটি সরকারি দলের কমিশনার, সে কিন্তু আওয়ামী লীগের সক্রিয় কর্মী, তাকে কিন্তু নির্বাচন করতে দিচ্ছে না। এটা বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস, এগুলো তো বলতে হবে। এখন কথা হলো, সারাদিন যদি আমি সমালোচনা করি, অনেক সমালোচনা করি না, কিন্তু আমার যে পয়েন্টে প্রশ্ন ছিল, দেশের শীর্ষ দৈনিক সহ কয়েকটি পত্রিকায় নিউজ হয়েছে আজকে যে যেখানে বিএনপি নাই নির্বাচনে, তো গাজীপুরে নেই, কিন্তু অন্য প্রার্থীরা, গাজীপুরে 8 জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছাড়া বাকি সকল প্রার্থীর অভিযোগ হলো তাদের নির্বাচন কমিশন থেকে তারা কোনো প্রতিকার পায়নি অভিযোগগুলোর। আমি বলে যার কথা বলেছেন, বিশেষ করে ভদ্র মহিলা যিনি নির্বাচন করছেন, তিনি কিন্তু এক ধরনের কথা বলেছেন। আবার তিনি বলছেন আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আগামীকাল আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচন হবে। তিনি এই কথাটা বলেছেন না, তিনি এই কথাটা বলেছেন, তার একটি আশাবাদ, কিন্তু হ্যাঁ উনি আশাবাদ। আপনাকে আমি উত্তরই দিলাম। নির্বাচনের আগের দিন আপনি জাতীয় নির্বাচনে দেখেন 11টা বাজে ফি চিহ্ন দেখিয়ে বলে দিয়েছেন, মানে খুবই সুষ্ঠু নির্বাচন হলেন। উনি যখন রেজাল্ট আসা শুরু হলো, তিনি বললেন যে এই নির্বাচন আমরা বয়কট করে, এই নির্বাচন আমরা মানি না। এগুলো তো আমাদের সবসময় এই ঘটনাগুলো আমরা দেখে এসেছি। কিন্তু আমার কথা হলো, নির্বাচন শুনেন, সবাই কিন্তু বিএনপিকে এখানে আমি তো কোনো দলের নাম নেই, আমি কোনো দলের নাম বলছি যে একটি সিটি কর্পোরেশনের নির্বাচনে এরকম একটি অবস্থা তৈরি হয়েছে না। সিটি কর্পোরেশন নির্বাচনে সবাই তো নির্বাচনের প্রচারণে যে অংশগ্রহণ করা, সবাই তো সমানভাবে অংশগ্রহণ করেছে এবং নির্বাচন কমিশনের প্রতি মুহূর্তে ব্রিফ করেছেন এবং তারা যারা প্রার্থী আছেন তারা অভিযোগ দিয়েছেন তাদের যা যা খারাপ লেগেছে, কিংবা এবং আওয়ামী লীগের যে প্রার্থী আছেন তাকেও কিন্তু নির্বাচন কমিশন সতর্ক করেছেন, আপনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছেন। এই কাজগুলো হয়েছে, আমি বলি, আপনি আরেকটা দেখেন, গাইবান্ধার নির্বাচনের সময় গাইবান্ধার যে উপনির্বাচন হলো, সেখানে কিন্তু নির্বাচন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু পরবর্তী যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল তা কিন্তু আর নেয়নি। আমি আবার আসবো, একটু শুনে আসি। জানা অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে শুনতে চাই, গাজীপুর সিটি নির্বাচন কেমন দেখছেন এই পর্যন্ত? কালকে নির্বাচন হলে আরো মানে ক্লিয়ার হবে। ধন্যবাদ। দুজন সহ আলোচকের বক্তব্য শুনলাম, পাশাপাশি আপনার প্রশ্নগুলোও শুনলাম। যে কথাটা আসছে যে আস্থার অভাব হয়ে গেছে, আস্থার অভাব হওয়াটা খুবই স্বাভাবিক।
এই কারণে স্বাভাবিক যে আমরা যদি একটু পিছনে যাই, এই আস্থার বিষয়টা আনলে একটু পিছনে যেতে হয়। 2014 এবং 18 নির্বাচনগুলো যদি আমরা দেখি, প্লাস তার আগের যদি 2008 দেখি, 2001 দেখি, 96 দেখি, 91 দেখি, ওইগুলো নির্বাচন কেয়ারটেকারের অধীনে হয়েছে। আবার 2014-18 তা হয়নি। এই দুই স্লটের যে নির্বাচন, সেখানে যদি আপনি দেখেন, সেখানে প্রধান নির্বাচন, চিফ ইলেকশন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে, সেই 4 ইলেকশনের আগে এটা নিয়ে বিতর্ক হয়েছে। ঠিক তখন ইলেকশন কমিশনের বিতর্ক খুব কম হয়েছে, কারণ প্রমাণিত যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকতে পারে, বাট ক্ষমতাসীন সরকারের অধীনে ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকতে পারে না। এটা প্রমাণিত হয়েছে 14 এবং 18 নির্বাচন এবং তার পিছের নির্বাচনগুলো না, মিলায়ে। কিন্তু সিটি কর্পোরেশন, সেটাই বলছি। জি। এখন আসছেন সিটি কর্পোরেশনের আস্থা। এই সিটি কর্পোরেশনের দিকে আজকে যদি মনে করেন আপনি, যেটা জয় পরাজয় হিসাব, বিএনপির প্রার্থী নাই, উইথড্র হয়ে গেছে। এখন যদি স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারাও যদি কেউ পাশ করে এটার ভিতর থেকে, তাও ইলেকশন কমিশনের কার্যক্রম আস্থায় আনা যাবে না। মানে কেন নয়? ইলেকশন কেন কমিশন নয় তো সেটা? আমরা দেখলাম যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে, সেটাই তো বলছি। যেটি মাহমুদ সালাউদ্দিন বলছেন কেন যে নয়? একজন নৌকার প্রার্থী, তার মানে কাউন্সিলর প্রার্থী, তার প্রার্থিতা বাতিল করে দিয়েছে। হ্যাঁ, সেটাই বলতেছি। প্রার্থিতা বাতিল করার পরেও কিন্তু তারা ভয় পাচ্ছে। আওয়ামী লীগের যিনি প্রার্থী এখন আছেন ভয় পাচ্ছেন কেন? ওই জাহাঙ্গীর আলমের পপুলারিটি, এবং জাহাঙ্গীর আলম সাহেবের যে পপুলারিটি ছিল, দেখেন তার উপরে আমি বলবো একটা ইনজাস্টিস হয়েছে। এটা নিয়ে এখানে একবার কথা হয়েছে অর্থহীন আদালতের নিয়ে। জি, আমার না, আমি ওটা বলছি না, আমি ওখানে যাচ্ছি না, ওইখানে আইনটার কথা বলছি। ব্যাংকের লোন নিলেন আপনি, আমি গ্যারান্টর, আমি তো ইনফ্যাক্ট অফিসিয়ালি কোনো টাকা নেই নাই। সেক্ষেত্রে আপনি আমাকে ওইটার কারণে গ্যারান্টর হিসেবে একটা চাপ দিতে পারেন, কিন্তু আমি নির্বাচনের জন্য অযোগ্য হয়ে যাব, এইটা সঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয় না। এটা গেল এক। 2, আসেন, আমরা একটা সময় দেখছি নির্বাচনের সময় ঈদের আনন্দ, দল মত নির্বিশেষে রিক্সা, গাড়ি, ভ্যান, মাইক্রোবাস পাতানো থাকতো, আসেন ভোট দিতে চলেন, আসেন ভোট দিতে চলেন। সেটা কিন্তু নাই। কেন নাই? এটা তো একদিনে হয় নাই। এই আস্থার সংকট শেষ হইতে হইতে ভোট দেওয়া লাগে না, ভোটার যাওয়া লাগে না থেকে এটা হয়েছে। এরপরে আসেন, এই যে বলতেছেন যে নির্বাচনের পরিবেশ যে নাই, অনাস্থা কেন, সেটা প্রমাণিত। যতই বলুক, এই যে জাহাঙ্গীর কবিরের মা, জাহাঙ্গীর আলমের মা, জি, উনি নিঃসন্দেহে, আমি চিনি না তাকে, কিন্তু ওনার বেশভূষা দেখে মনে হচ্ছে একজন সাধারণ মহিলা, ঘরোয়া মহিলা। উনি এত ফার্স্ট লেডিও না, কিন্তু আমাদের দুর্ভাগ্য ওনার মতো মহিলাও কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নাই, এবং আর্মি ইম্পোজ করার জন্য রাষ্ট্রদূতদের কাছে চিঠি লিখছে। রাষ্ট্রদূতদের কাছে উনি চিঠি লিখছেন বলতে উনি ড্রাফট যাকে দিয়েই করাক সেটা উনি লিখছে, উনি স্বাক্ষর করছেন। তার মানে হচ্ছে যে আমাদের রাজনীতির টপ লেভেল থেকে আস্তে 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 এমন জায়গায় গেছি না, কিন্তু একটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিদেশি রাষ্ট্রদূতের কাছে চিঠি দেওয়ার প্রয়োজন হবে কেন? সেটাই তো বলছি, দিবে বা কেন? সেটাই তো বলছি। আমরা আমেরিকা স্যাংশন দিয়েছে, আমেরিকা নির্বাচন নিরপেক্ষ দেখতে চায়, সব দলের অংশগ্রহণ দেখতে চায়, এবং আমরা ছোটাছুটি করতেছি এখন আমেরিকার ওপিনিয়ন নেওয়ার জন্য, আমেরিকাকে পক্ষ আনার জন্য। সুতরাং এই সাধারণ মূল্যে মনে করছে ওইটাই বোধহয় পথ। যে আমি এই পথটা দেখাইছি। এই মাহমুদ সালাউদ্দিনের কথা আমি শুনতেছিলাম। আওয়ামী লীগের লোকরা সেই সুপ্রাচীন কাল থেকে 1.5 কোটি ভুয়া ভোটারের একটা কোরাস গায়, আমি শুনেছি বারবার ছিল। আপনাদের সময় তো আমার কথা 1.5 কোটি ভুয়া ভোটার ছিল। আমার কথা শুনেন, আপনি তাহলে বুঝবেন দয়া করে। এটাকে আপনি যদি তখনকার সমস্ত ভাই কথা বলতে দিচ্ছেন না তো, আপনিও বলছেন, উনিও ইন্টারাপ্ট করছে। আমি তো এক বিন্দু কথাও বলিনি। আচ্ছা, গণতান্ত্রিক হন দয়া করে। আমি যেটা বলছি, তখন ভোটার অনলাইন ছিল না, এটা কালোর পরিক্রমা অনলাইন হয়েছে। আপনি নিজেও হতে পারেন, আমি অসংখ্য মানুষ জানি যারা গ্রামে ভোটার হয়েছে, ঢাকায় ভোটার হয়েছে। এটা বিএনপি করেছে, বিএনপি সরকার ইন্টেনশনালি করেছে, বিষয়টা এরকম না। অসংখ্য মানুষ দ্বৈত ভোটার ছিল, যেটা অনলাইন হওয়ার পর আর সুযোগ নাই। বাংলাদেশের মানুষ এক জায়গায়, 2 জায়গায়, কেউ সিটি কর্পোরেশন ইলেকশনের লোভে এখানে ভোটার হয়, কেউ গ্রামে ভোটার হয়, হয়েছে তো এরকম। আমার জানা মতে অসংখ্য মানুষ ছিলেন, যেটা প্রতিকারের কোনো ব্যবস্থা তখন ছিল না অনলাইন না থাকবার কারণে, যে একই মানুষ 2 জায়গায় ভোটার হয়। সেইটাকে আপনি কাহিনী বানিয়ে 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 বলতে 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 বিএনপি 1.5 কোটি ভুয়া ভোটার বানিয়েছিল। এটা হলো রাজনৈতিক ধান্দা এবং সুদেবাইতে, এটাকে বিএনপিকে ব্লাব করবার জন্যে। আচ্ছা, আর একটা জিনিস দেখেন, গাইবান্ধা ইলেকশনের কথা বললেন আমাদের বন্ধু মাহমুদ সালাউদ্দিন,
ওইখানে 137 জন নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা কেলেঙ্কারির সাথে প্রত্যক্ষভাবে জড়িত, কারো বিরুদ্ধে টিকিট স্পর্শ করা হয় নাই। আপনি ভোট বন্ধ করে দিন, হয়ে গেল। এই যে বিষয়, বাংলাদেশের নির্বাচন তো এখন খালি গাজীপুর না, তাম দুনিয়ার মানুষের হেডেড। বাংলাদেশের শ্রেষ্ঠ এই যে বিটিভি দেখে বলছে না, বাতাবি লেবুর ফলন হইতেছে কুড়িগ্রামে বেশি, তথ্যমন্ত্রী বলে বিটিভি মানুষ বেশি দেখে, বাংলাদেশের তামাম দুনিয়ার মানুষ বাংলাদেশের নির্বাচন দেখে। আর একটা কথা বলি, উনি বলেছেন যে বিএনপি কি বারবার বলেন, মাহমুদ সালাউদ্দিনের বেশি বলেন, বিএনপির জন্ম হয়েছে অবৈধ জায়গায়। আরে ভাই, আপনার আওয়ামী লীগ নামে তো কোনো রাজনৈতিক দল ছিল না, বিলুপ্ত করে দিয়েছিলেন 17 মিনিটের মধ্যে। এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল বিলুপ্ত করিয়া সংসদে আইন করিয়া কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল গঠন করা হয়েছিল। সেই বাকশাল থেকে আবার আওয়ামী লীগ করার সুযোগ পেয়েছেন জিয়াউর রহমানের শাসনামলে। একটু কৃতজ্ঞতা জানান দয়া করে, খালি পিন্ডি চটকান, একটু কৃতজ্ঞতা। আপনি যেমন আওয়ামী লীগ করছেন, এটা তো জিয়াউর রহমানের অবদান, এটা তো আওয়ামী লীগ তো ছিল না। আপনার প্রশ্ন কি, আপনি বলেন। না, আমি বলছি যে সিটি কর্পোরেশন নির্বাচনটাকে আপনারা বয়কট করলেন। আমার প্রশ্ন হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচন কমিশনের যে কিছু পদক্ষেপ আমরা দেখলাম গাইবান্ধার পরে, এই নির্বাচনে কিন্তু আরো একটা পদক্ষেপ আপনি দেখলেন। একজন নারী ছায়ার সাথে গোটা রাষ্ট্রযন্ত্রকে যুদ্ধ করতে হয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা শূন্যতা কোথায় গিয়ে থেমেছে আপনি জানেন? আপনি দেখেন, ওই যে বিএনপি দাঁড়ায় নাই কিন্তু রংপুরে, জামানত বাজেয়াপ্ত, একটু ভোট খালি হয়েছে, খালি মানুষ যেহেতু জাতীয় পার্টি, ওখানে কোনো কাটাছিরা বা প্রেশারের দরকার নাই। আওয়ামী লীগ জামানত বাজেয়াপ্তের যুগে প্রবেশ করেছে। আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যতা কোথায় গিয়ে ঠেকেছে? এই যে উকিল সাত্তার, বিএনপির একজন টুইজে বিছনাথ থেকে খুঁজে এনে দাঁড় করে তাকে জেতাবার জন্যে গোটা রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগের হামলে পড়েছে। একজন প্রার্থীকে 72 ঘন্টা অপহরণ করে রাখছেন, কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, এখন সে মুখর। আওয়ামী লীগের 3 জনকে উৎখাত করাইছে। তার মানে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া কোথায় গিয়ে ঠেকেছে? এখন তো এগুলো আতঙ্কের নাম। বাংলাদেশের নির্বাচন এগুলো মানুষের আগ্রহের নাম না, এগুলো উৎসাহের নাম না, এগুলো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং তার জন্য আওয়ামী লীগকে মাসুল দিতে হবে। এত সহজ না তো, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও, ওইটা অত সহজ না। 24 সাল আর 23 সাল আর 18 সালের মতো ক্যালকুলেকে নাকি চিহ্ন দিছে, তাতেই নির্বাচন জায়েজ হয়ে গেছে। আপনার ইন্টারন্যাশনাল মিডিয়া বলতেছে অবিচুয়ারি অফ ডেমোক্রেসি, বলতেছে টোটালি ফ্রডাল ইলেকশন। ইকোনমিস্টের মতো পত্রিকা বলতেছে, আমি শেষ করে দেবো 10 সেকেন্ড, বাংলাদেশের পত্রিকা বলতেছে, ওনার জোটের লোক বলতেছে যে আমি আল্লাহকে শপথ রেখে বলতেছি আমি ভোটে নির্বাচিত হই নাই, বলতেছে ওনার জোটের লোক বলতেছে, ইলেকশন কমিশন বলতেছে। আর এই নির্বাচনকে উনি বলতেছে কে বলে হাত দেখাইছে, একটু বিচিহ্ন দেখাইছে, নির্বাচন জায়েজ হয়ে গেছে, তাহাজ্জুদের সময় হয় নাই। এটা অদ্ভুত ব্যাপার। বাংলাদেশ আওয়ামী লীগ বলে জনগণের দল, তাকে বলে জন্ম হয়েছে জনগণের মধ্য দিয়ে। এই দুইটা নির্বাচনের পরে আওয়ামী লীগের রাজনৈতিক দৌনতা, আদর্শিক পচন এমন জায়গায় চলে গেছে, ভোটের নাম আর তাদের মুখে আনবার কোনো সুযোগ আছে বলে মনে করি না। আমি আপনার কোনো কথা বলার দরকার, আমি উত্তর দিই। উনি অনেক কথা বলেছেন, বিশেষ করে উনি একদম আওয়ামী লীগের যে আদর্শিক যে চেতনাকে একদম পতনের কথা বলছেন। আমি একটু তার অতীত ইতিহাসটা তুলে ধরি। তিনি বলেছেন জিয়াউর রহমান আওয়ামী লীগকে ফেরত দিয়েছে। হ্যাঁ, জিয়াউর রহমান কাজের কাজ করেছে। একটা কি, বঙ্গবন্ধুর খুনিদেরকে হত্যা বিচার করা যাবে না, সংবিধান অন্তর্ভুক্ত করেছেন পঞ্চম সংশোধনের মাধ্যমে। পঞ্চম সংশোধনে তিনি ইনক্লুড করেছেন এবং বঙ্গবন্ধুর খুনিদেরকে বারবার পুরস্কৃত, শুধুমাত্র উনি পুরস্কৃত করেননি, ওনার স্ত্রী যখন, ওনার সহধর্মিণী যখন ক্ষমতায় আসলো, তিনিও একইভাবে তাদেরকে পুরস্কৃত করেছেন। এগুলো বিএনপির রাজনীতির একটি, বিএনপি এভাবেই রাজনীতি করে। তারপর বলেছেন তিনি আমি বলি কার প্রশংসা করবো? একজন খুনিকে যিনি কষ্ট দেয়, 200টা কুকে শুধুমাত্র ইয়া করার জন্য শত শত হত্যা করেছেন। আমি ওনাকে অ্যাপ্রিশিয়েট করবো। সংবিধানকে যিনি বৃদ্ধাঙ্গুলে ওনাকে অ্যাপ্রিশিয়েট করবো। মুক্তিযুদ্ধের চেতনাকে যিনি অ্যাপ্রিশিয়েট করে না, ওনাকে আমি ইয়ে করবো। সংবিধানকে উনি ক্ষতবিক্ষত করেছেন। সংবিধানকে, শহীদদের রক্তে লেখা সংবিধানকে তিনি বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। উনি কিভাবে ক্ষমতায় এসেছেন? বিচারপতি সাইমের বিছনা বেডরুমে গিয়ে তাকে বলেছে আপনাকে এখানে সিগনেচার করতে হবে। তিনি হাঁটু গেড়ে বসে তার কাছ থেকে সিগনেচার নিয়ে বলেছেন, আইসা বলেছেন আসসালামু আলাইকুম, আমি আর ফিরে যাব আমার ইয়েতে, আমি একটা সুষ্ঠু নির্বাচন। তিনি এমন একটি নির্বাচন দিয়েছেন, গার্ডিয়ান পত্রিকায় নিউজ করেছে, উনি মিনিটে 100টা ভোট পড়েছেন, উনি 98% ভোট পেয়েছেন। এমন জনপ্রিয়তা, এমন জনপ্রিয়, ওনার বার্ষিক ফুৎকারে বাংলাদেশে স্বাধীন হয়ে গেছে, উনি স্বাধীনতার ঘোষক। উনি জীবনে বলেন নাই, উনি সবসময় বলেছেন অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু ওনার যারা চামচারা, কেউ বলেন তেলের ড্রামের উপর উঠে স্বাধীনতা ঘোষণা দিছে, কেউ বলে ইয়াতে রেডিওর মাধ্যমে স্বাধীনতা ঘোষণা দিচ্ছে। আচ্ছা, উনি তারপরেও কোনো বঙ্গবন্ধু, আমি শেষ করি, বঙ্গবন্ধুর পক্ষে 27শে মার্চ ঘোষণা দিয়েছেন। বিএনপি ক্ষমতায় সেই ইতিহাস বিকৃতির যে জঘন্য একটা অপরাধ,
তারা সেটাকে 26শে মার্চ বানিয়েছিলেন। তাদের নেতা যিনি এমাজউদ্দিন সাহেব তার ভিসি করেছিলেন, এমাজউদ্দিন সাহেব 74 বই লিখেছেন, সেই বইতেও আছে যে রহমান স্বাধীনতা বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেছেন 26শে মার্চ। এই হলো বিএনপির চরিত্র। ঢাকা শহরের সমস্ত রিক্সা 71-এর পরে বঙ্গবন্ধুর ছবি, জয় বাংলা নৌকা, 75-এর পরে এমন এক নিয়ম করলো কোনো রিক্সা পেন্টিং থাকতে পারবে না, সেখানে কারা স্থান করে নিল? ফিল্মের নায়ক নায়িকার স্থান করে নিল। এই হলো ইতিহাস বিক্রি, এই হলো বিএনপির চরিত্র। আর বিএনপি এই যে ভুয়া ভোটার বলছে, উনি বলে এটা কি অনলাইন অফলাইন, ও ডিজিটাল বাংলাদেশের ফল, ওনার মনে কিছু দেখে এখন। তারপরে আমি বলি ভোটই তো ছিল না, হুন্ডা গুন্ডা নির্বাচন ঠান্ডা, এই হলো জিয়া রহমানের শাসনামল। আর মাগুরা এমন এক নির্বাচন করছে মাশাআল্লাহ, উনি মানে কি বলবো লজ্জায় অপদস্থ হয়ে ওনাদেরকে পদত্যাগে বাধ্য করেছিলাম এবং মানতে বাধ্য হয়েছে আমাদের দাবি। ভাই যেটা বললেন যে অনলাইনের থেকে যখন আমরা মানে ম্যানুয়াল থেকে যখন অনলাইনে ফিরলাম, ওনার ব্যাখ্যা আমি দিই, আমি বলি আপনাকে প্রশ্ন করার দরকার নেই। সমস্ত জাতীয় দৈনিক সেটা একদম ইত্তেফাক থেকে শুরু করে প্রথম আলো থেকে শুরু করে সমস্ত পত্রিকায় সে 1.5 কোটি ভুয়া ভোটারের নিউজ আমরা পড়েছি এবং জনকণ্ঠ থেকে শুরু সব জায়গায় সমস্ত গণমাধ্যমে এসেছে এবং সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এগুলো বলেছে। কখনই পদত্যাগ করে এটা নিয়ে করেনি। আর ওনারা বলেন নির্বাচন, সংসদ, বেগম জিয়া 2008 সন থেকে যে 14 সন পর্যন্ত সংসদ ছিলেন, তিনি 9 দিন উপস্থিত ছিলেন। তিনি এমন এক সংসদকে ভালোবাসেন, এমন এক বিরোধী নেত্রী হয়েছিলেন। এইভাবে কিন্তু বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা হয়েছে, বাংলাদেশকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আসি আবার আপনার কাছে জনাব অ্যাডভোকেট ছিলেন রাজ্জাক জি। এতে একটা বিষয় আসছে, যেমন উনি বলল সাত্তার উকিলের পাশ করার কথা। আমরা একটা জিনিস বুঝি না, আপনি তো অফিসিয়ালি বিএনপি বলতেই পারেন না, কারণ মার্কায় যখন নির্বাচন হয়, সাত্তার উকিল যখন নির্বাচন করছে তার তো মার্কা ধানের শীষ ছিল না। না সেটা তো বলেন নাই বাবুল। না আপনার কথা বলছি না, এই যে নির্বাচনে আমরা বলতেছি যে মার্কা যখন আসবে ধানের শীষ তখনই সে বিএনপির, মার্কা না আসা পর্যন্ত বিএনপি না। মেয়র ইলেকশনে কিন্তু এটা আমি বলবো দূরদর্শিতার অভাব। আজকে যদি আমি আওয়ামী লীগের দিকটা দিকে বলছি, আজকে যদি এমন হইতো যে মেয়র ইলেকশনে দলীয় মার্কা থাকবে না, তাহলে কিন্তু বলা যাইতো ও বিএনপির, ও আওয়ামী লীগ, একটা কথার কথা বলছি হাইপোথেটিক্যালি, কিন্তু আপনি আজকে কিন্তু বলতে পারতেছেন না। ফলে আপনি বিএনপির লোক দাঁড়াইলেও তাকে বিএনপির বলতে পারতেছেন না, এই কারণে যেহেতু তার প্রতীক বরাদ্দ ধানের শীষ হচ্ছে না, মেয়র লেভেলে বলছি। সুতরাং এই বিতর্কটা আসাই উচিত না, অর্থাৎ বিএনপি নির্বাচনে নাই। দ্বিতীয় কথা আসেন, এই যে আপনি মনে করেন যে আজকে ইসির যেমন ক্ষমতা আছে ভোট বন্ধ করে দেওয়ার, ইসি ক্ষমতা ভোট বন্ধ করেই দিলেই যে ভোটটা নিরপেক্ষ হবে তাও কিন্তু না। কেন বলি, ওই যে আস্থার সংকট আবার আসে। মানুষ যখন নির্বাচনের উপর থেকে বিমুখ হয়ে গেছে, আস্থা নষ্ট হয়ে গেছে, এখন ধরেন হাইপোথেটিক্যালি বলতেছি আমি নির্বাচন কমিশনার, আমার ক্ষমতা আছে যে আমি ভোট বন্ধ করে দিতে পারি। এই একটা নির্বাচন দিতে 20টা সিট, 20টা আসন, দেখা গেল যে আমি ইচ্ছা করলে, আমি তো দলীয় সরকারের অধীনে, আমার কিছু চাপ থাকে না, দলীয় সরকারের অধীনে হইলো এটি সাংবিধানিক একটি সংস্থা। আমি সেটাই বলছি, যদি তাই বলেন তাহলে একটা রিপ্লাই কিন্তু আসে, সেই রিপ্লাইগুলো আমাদের দেওয়া অনেক কঠিন। সেটি না, কিন্তু যেমন ধরেন আজকে নুরুল হুদা যে নির্বাচন করেছে, আপনি একটা পিছনেই যাই, নুরুল হুদা সাহেব ছিলেন, মাহবুব আলম তালুকদার ছিলেন। সেই নির্বাচনের সময় এটা নুরুল হুদা এবং মাহমুদ আলম তালুকদারের স্টেটমেন্ট। মাহবুব আলম তালুকদার নির্বাচনের দিনে বলছেন যে কোথাও আমি পাই নাই, পুলিং এজেন্ট পাই নাই বিএনপির, কোথাও অনেক জায়গায় ভোট হয় নাই, ভোট কেন্দ্রে লোক যায় না। তার ভূমিকা নিয়ে তো নানা প্রশ্ন আছে। ইয়েস, কিন্তু তারপরে নুরুল হুদা সাহেব আবার বলছেন, চিফ ইলেকশন কমিশনার, যে এখন থেকে আমরা পরবর্তী যে নির্বাচনগুলায় ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠাবো যাতে আগের দিনের রাতে ভোট না হয়। কথাটা ওনার বলা, তো তার মানে কি এস্টাবলিশড করে গেছেন তারাই যে কি অবস্থাটা নির্বাচন কমিশনের হয়। এখন চলতি ইলেকশন কমিশন যেটা বলেন, আমি আপনাকে বললামই তো যে এই নির্বাচন কমিশন কখনোই দলীয় সরকারের অধীনে স্বাধীন থাকবে না, তত্ত্বাবধায়ক সরকার অধীনেই স্বাধীন ছিল, অ্যাক্টিভিটিজে বোঝা যায়। কারণ এখন আলোচিত হয়েছে, এখন বিতর্কিত হচ্ছে কি ইলেকশন কমিশন স্বাধীনভাবে কাগজে কলমে তো স্বাধীন অফিসিয়ালি। আপনি যদি বাংলাদেশের পুরা বাংলাদেশের দিকে তাকান, আমরা যে সংবিধানের দোহাই দিই সংবিধানের বাইরে আমরা যাব না, ফাইন, আমি একমত, আপনি সংবিধানের বাইরে যায়েন না। বিএনপি যখন বলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই, তখন কিন্তু বলে আমরা সংবিধানের বাইরে যাব না। আবার আপনি যদি সংবিধানই বলেন, সংবিধানের বাইরে যে কথা বলে, ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার বলল, কি বলল, যে এই সরকারের মেয়াদ আরো 5 বছর বাড়ানো যেতে পারে। সংবিধানের মোতাবেক কথা বলছেন, সেটা তো একজনের ব্যক্তি পর্যায়ের বক্তব্য। ঠিক আছে, আমি উদাহরণ করে দিচ্ছি, আওয়ামী লীগের নেতা না, ঠিক আছে, আমি আওয়ামী লীগের নেতা বলছি না,
উনি ইউনিভার্সিটির একজন শিক্ষক তো। কিন্তু ওনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, ছাত্রলীগের সাবেক নেতা। এক মিনিট, যাই হোক, উনি আচ্ছা, ওনার ব্যক্তিগত আমি ঠিক আছে, বিষয়। আমি রেজা ভাই, এটা হলো ওনার এবার ব্যক্তিগত আসেন, বিষয়। আমরা বাস্তব কিন্তু এই দেশে থাকি, এই দেশের বাইরে না। আমরা যে সংবিধানের কথা বলি, আমরা অবজার্ভ, আপনি নারায়ণগঞ্জ যান, গিয়ে দেখবেন নারায়ণগঞ্জে স্বামী ওসমানের সংবিধান চলে। আপনি আরেকটা জেলায় যান, সেখানে সেই এমপির সংবিধান। আমরা যে সংবিধানের কথাটা বারবার বলি, আমাদের কোথায় শ্রদ্ধাবোধটা আছে? আমরা কি আদৌ সংবিধানের মধ্যে আছি? এই মুহূর্তে যখন টকশো করছি, সে সময় বাংলাদেশের টেলিভিশনগুলো একটি ব্রেকিং নিউজ চালাচ্ছেন। সেটি হচ্ছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন টুইট করেছেন। সে টুইট উনি বলেছেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারী ব্যক্তি পরিবারের সদস্যদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। হঠাৎ করে আমি বলি, মার্কিনিরা কি বললো না বললো এগুলো আমাদের কনসার্ন না, আমরা একটা সংগ্রামের মধ্য দিয়ে আসি। শোনেন, তবে এটা ঠিক, আমরা যতই বলি, চিৎকার করি, আমরা নিহত হই, আহত হই, আবেদন করি, আন্দোলন করি, সংগ্রাম করে, আওয়ামী লীগের কোনো কানে পানি যায় না। আপনি দেখেছেন যে র্যাবের উপর যে স্যাংশন দিল, রাতারাতি কিন্তু জাদুমন্ত্রের মতো কিন্তু কমে গেছে, এটা সত্য। এবং পররাষ্ট্রমন্ত্রী স্বীকারও করেছেন। আমরা যে বলেছি, বলে যে প্রেম করতে গেছে, মানে মানুষের সাথে কি তামাশা প্রহসন হলে বলে যে দেনার দায় পালাই গেছে ইলিয়াস আলীদের মতো লোকরা, বিএনপি লুকায় রাখছে, এই ধরনের বক্তব্য বলেছে। বাট একটা পর্যায়ে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বীকার করেছে ল্যাব তো কিছু উল্টাপাল্টা কাজ করেছেই, এবং মার্কিনিরা যখনই স্যাংশন দিয়েছে তারপরে কিন্তু একেবারে জাদুমন্ত্রের মতো কমে গেছে এটা। এখন আমরা জানি না মার্কিনিরা এই কি নির্বাচন প্রক্রিয়া যারা বাধাগ্রস্ত করছে তাদের পরিবারকে এবং তাদেরকে যে ভিসা রেস্ট্রিকশনের আওতায় আনার জন্য যায়, এই কেবল একটা নিউজ আপনি বললেন, আমিও দেখলাম। এতে কতটুকু কাজ হবে আমি জানি না। তবে এই বক্তব্যটা আমরা যেটা বলছিলাম, বাংলাদেশের নির্বাচন এখন আর গাজীপুরের মধ্যে নাই, এখন তামাম দুনিয়ার কনসার্ন হয়ে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশকে এমন উচ্চতায় নিয়ে গেছে যে তামাম দুনিয়া এখন হেরিকেন তলায় সার্চলাইট দিয়ে বাংলাদেশকে খুঁজে আর দেখে যে কি একটা অভিনব ব্যাপার তারা করতে পারে, কত সুন্দর করতে পারে। এটা গেল একটা জিনিস। আর একটা জিনিস যে আমাদের মাহমুদ সালাউদ্দিনরা টকশো করতে আসলে খালেদা জিয়া আর জিয়াউর রহমানের পিন্টি সরকার, আমরা ভোট নিয়ে কথা বলতেছি, সংকট নিয়ে কথা বলতেছি, উনরা চলে যায় 42 বছর আগে। আরে প্লিজ বলবেন প্লিজ একটু বলেন মানে আমরা ওনাদের শাসন আমলে বলেছি না বলছেন, ঠিক আছে। আপনারা দুইটা ভোট গিলে খেয়ে ফেলছেন, 5% মানুষের ভোটে নির্বাচিত হন না, আবার সংবিধানের কথা বলেন, আবার মানুষের কথা বলেন, আবার গণতন্ত্রের কথা বলেন। সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত যে আপনি রাতের বেলায় ভোট করেছেন, কোন আমলে আপনি হানা ভোট বলেন, সামরিক স্বৈরাচার, আমার কথা শুনেন, সামরিক স্বৈরাচারের ভোটের চেয়ে উৎকৃষ্ট ছিল আওয়ামী লীগ যেখানে নিয়ে গেছে, কোন আবরণ, সব খুললাম অবস্থা বলে দিছে। তো ওই যে 5 বছর যে শিক্ষক, আমি তাকে চিনি, আমার এক হলে বড় ভাই, ছাত্রলীগ অব দি আওয়ামী লীগ, বাই দি আওয়ামী লীগ, ফর দি আওয়ামী লীগ, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করা, মানে কি পোপের চাইতে বেশি, মানে হ্যাঁ, মোর ক্যাথলিক দেন পোপ, তার চাইতে। তারা যখন বলে এমনি এমনি বলে না, হ্যাঁ, এর পিছনে কারণ আছে এবং প্যাট্রোনাইজেশন আছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পর আরেকটা জিনিস শেষ করি, অসাংবিধানিক সরকারের কথা বলে ওরা। বাংলাদেশে যত অসাংবিধানিক সরকার আসছে, ক্যাটাগরিক্যালি একাডেমিক্যালি আমি বলবো প্রত্যেকটার পিছনে আওয়ামী লীগের অবদান আছে। কিভাবে? 75 আওয়ামী লীগের মধ্যে ঘরের মধ্যেকার লড়াই, জিয়াউর রহমান দ্বিতীয় ব্যক্তি, 96 নাসিমের কু, আওয়ামী লীগের অবদান, এবং 2006-এর যে সামরিক কু একদম, এবং 81 সালে এরশাদের কুয়ের পরে আই এম নট আনহ্যাপি, এবং 8 সালে যেটা হয়েছে আমাদের আন্দোলনের ফসল। সেই আওয়ামী লীগ গণতন্ত্র অসাংবিধানিক সরকারের কথা যদি বলে আমি হাসবো না কাঁদবো আমি জানি না। তুমি মহারাজ সাধু হলে আমি আর চোর বটে। না, এটা তো আমরাই বলতাম, তুমি মহারাজ সাধু হলে বলেন আমি আর চোর বটে। আসলে এই যে বাবুল বলে গেল এতক্ষণ অনেক কথা বল, শুধু একটা প্রথমে এটা নিয়ে জবাব চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক কি বলেছেন, তিনি কখনো ছাত্রলীগ করেছেন, কখন আওয়ামী লীগ করেছেন, এটা ওনার ব্যক্তিগত বিষয়। এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের কোনো পোস্টে নেই। শুধু ওনার কথাটা, উনি শিক্ষক, এটা ওনার বিবেকের বিষয়। উনি কি বলবে, হ্যাঁ আমি বলি এটা, উনি যদি বলেও থাকে এটা ওনার বিবেকের বিষয়। এটা আওয়ামী লীগের কোনো মুখপাত্র বলেননি এই কথাটা। তারপরে এটা ওনারা কোট করছেন, কারণ ওনাদের মার্কেটে অনেক কিছু খাওয়াইতে হয়, এটা হলো ক্যাম্পেইনে নামছে ওনারা, এই হলো ইয়া। আরেকটা কথা বলি, কানাডার ফেডারেল কোর্টে কিন্তু বিএনপি একটি সন্ত্রাসী দল হিসেবে কিন্তু ডিক্লেয়ার করেছে। আমেরিকা কিন্তু
তাদের নেতাকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছেন, তাও সন্ত্রাসের দায়ে, সন্ত্রাসকে পৃষ্ঠপোষক। আর র্যাবের কথা বলেছেন, র্যাব সৃষ্টি কাদের? আপনারাই সৃষ্টি করেছেন। কেন র্যাব সৃষ্টি করেছেন? তাকে সামাল দিয়ে পাচ্ছেন না। এদিকে নিউটনকে হত্যা করে, ওইদিকে আরেকজন প্রতিদিন কোনো না কোনো কমিশনে মারা যাচ্ছে। ঢাকা শহর কিন্তু একটা মৃত্যু উৎসবে পরিণত হয়েছে, তারা মৃত্যুর উৎসবে। তারপর কি হলো? এটা করলেন। তারপর ইলিয়াস আলীর কথা বললেন। ইলিয়াস আলী কি হয়েছে? মীর জাব্বার সাহেব প্রকাশ্যে বলেছেন, সমস্ত ভিডিও ফুটেজ আছে, ওইগুলো আপনারা অবশ্যই তিনি তো বলেছেন এই ভিডিও ফুটেজ তো আছে, এটা বলেন। তাকে তো আপনারা তো কখনোই বলেন না যে, উনি তো বলেন নাই এটা আমি মিথ্যা বলেছি, এটা কখনোই বলেন নাই উনি এটা একদম প্রকাশ্যে বলেছেন ইলিয়াস আলী কি হয়েছে। তারপর আমি আরেকটা বলি, তিনি যে বলেছেন, আর একটা শুনেন, কে কি বললো এটা বড় কথা না, জনগণই সকল ক্ষমতার উৎস। এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 2008 সালে বিএনপি কি করেছে, হাওয়া ভবন থেকে নির্দেশ আসে, এমাজউদ্দিন সাহেব স্ক্রিপ্ট পড়ে শোনাই, এবং সেদিন মঈন আহমেদ কি করেছেন আমরা দেখেছি। এবং কখন করেছেন? হাওয়া ভবন ভার্সেস বঙ্গভবন, শাসন চলে কার? বেগম জিয়া নিজেই জানতেন না দেশটা কোত্থেকে চলে। বাংলাদেশের বিশেষ করে প্রথম আলোর আমরা শিরোনাম পড়েছি, সরকার কোত্থেকে চলছে জানেন না সরকার। এভাবেই হয়েছে, এবং সমস্ত কিছু হাওয়া ভবন থেকে নির্দেশ হয়েছে। এবং এই যে প্যারালাল সরকার গঠন করে, কোন সংবিধানকে সেদিন আপনারা ফলো করেছিলেন? তত্ত্বাবধায়ক সরকার যেন এখন কান্নাকারি করছেন, এই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কের মুখে ঠেলে দিয়েছে বিএনপি। এই বেগম জিয়া অসংখ্যবার বলেছে, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হতে পারে না। এবং সেই পাগল এবং শিশু খোঁজার জন্য পাগল হয়ে গেছেন এখন তারা। সেই পাগল শিশুকে তারা পাগলই বানিয়েছেন, শিশু বানিয়েছেন এমাজউদ্দিন সাহেবকে। তারা একজন বিশেষ ব্যক্তিকে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য, এই যে কেএম হাসান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, তাকে প্রধান করার জন্য সংবিধান পর্যন্ত বদলে দিয়েছিলেন। কত বড় তাদের অভিপ্সা ছিল ক্ষমতায় পাকাপোক্ত করার জন্য। জনগণকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করেছে, এবং আন্দোলন করে বাধ্য করেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ততম সংসদ হলো সেই বেগম জিয়া সেই সংসদ। এবং তিনি সেদিন পদত্যাগ করেছেন সংসদে, বঙ্গভবনে গিয়ে আমরা দেখিয়েছিলাম তা কি মূর্তি ধারণ করেছিলেন তিনি। যে আমি ছোট্ট একটু কথা, আমি আসলে প্রথমেই যে কথা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, সেই আলোচনায় আসলে থাকা যায়নি, কিন্তু আমি ছোট্ট করে তো শুনতে যাচ্ছি। আমি যেটি বলতে চেয়েছি সেটি হলো, আগামী জাতীয় নির্বাচনের আগে আমাদের সামনে যে 5 সিটি কর্পোরেশন নির্বাচন বলা হচ্ছে, যে এই নির্বাচনটারই এক ধরনের মডেল হবে আগামী নির্বাচন কীরকম হতে পারে। নির্বাচন কমিশনের জন্য এটি একটি পরীক্ষা, কিন্তু আমরা কি সেই কাঙ্ক্ষিত নির্বাচন আমরা পেলাম কিনা? একেবারে ছোট্ট করে শুনে আমি নির্বাচনটা কিন্তু কালকে, নির্বাচন আজকে না, আগামীকাল নির্বাচন। এবং আমি মনে করি জাতি উন্মুখ হয়ে আছি সেই নির্বাচন দেখার জন্য। এবং গাজীপুরে যারা গিয়েছে নির্বাচন এই ক্যাম্পেইনে, তারা দেখেছে উৎসব মুখর পরিবেশে গাজীপুরে সবাই কিন্তু তাদের যে নির্বাচনে যে প্রচারণা করা সেটা কিন্তু সবাই করতে পেরেছেন। এবং আমরা আগামীকাল দেখব বাংলাদেশের ইতিহাসে অবশ্যই সুন্দর একটা নির্বাচন হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কাতার আছেন, আজকে একটা তিনি সামিটে অ্যাটেন্ড করেছেন, তিনি সেখানেও বলেছেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের অধীনে, সরকারের অধীনে কিন্তু নির্বাচন দেখবে, এবং আশা করি সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিক একটা নির্বাচন হবে। আসবো অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আমি ওই কথাটি আবার বলবো, যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেই আস্থার সংকট উত্তরণের পথ কি? না, আস্থার সংকট উত্তরণের পথ, কারণ আমরা তো এই নির্বাচন কমিশনের অধীনেই আমরা জাতীয় নির্বাচন করতে হবে আমাদের। সুতরাং এই আস্থার সংকট থাকলে তো আসলে একটি নির্বাচন তাদের পক্ষে কন্ডাক্ট করা ইজ এ ভেরি ডিফিকাল্ট হবে। এই আস্থার সংকটের সাথে আস্থার সংকট কাটায় ওঠার মানেই কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে। আমরা যদি আস্থার সংকটটা থেকে উত্তরণ পেয়ে যাই, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে সুনিশ্চিত। কথাটা পরিষ্কার। একটু আগে আপনি আমাকে বললেন, একটা আপডেট পাইলেন, সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারীদেরকে ভিসা দিবে না ইউএস অ্যাম্বাসেডর বা আমেরিকা। কথাটা কিন্তু খুব সুন্দর, সুষ্ঠু নির্বাচনে বাধা প্রদানকারী। এবং তার আগে তারা বলছেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তারা দেখতে চায়। 3, ওই সময় থেকে নির্বাচনকালীন পুরো পরিবেশটা তারা অবজার্ভ করবেন, তারপরে এনশিওর করবেন যে সুষ্ঠু নির্বাচন হতে পারে কি না। তার মানে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদেরকে, নির্বাচনে বাধাদানকারী আর সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারী কথাটা কিন্তু এক নয়। সেখান থেকেই প্রশ্ন আসে, সুষ্ঠু নির্বাচন এনশিওর করবে কে? হু উইল বেল দ্য ক্যাট? বিষয়টা এখানে। তো কাজেই সুষ্ঠু নির্বাচন এনশিওর করার জন্য যে আস্থাটা দরকার, আজকে পর্যন্ত সেই আস্থা বিরাজমান নয়। সেই সংকটটা কিভাবে কাটবে, সেটা একটা বিশাল ইস্যু। সেটা আরেকটা পর্ব করেন, আমি বলে দিতে পারবো কিভাবে কাটবে। কিন্তু আজকে পর্যন্ত বিরাজমান আস্থার সংকট রয়েছে, এবং আজকে পর্যন্ত আছে। এইভাবে চলতে থাকলে এটা বিরাজমান থাকবে। জি, শেষ দিকে আছি, একেবারেই
সংক্ষেপে একটু শুনতে চাই। না না শোনেন, এই বাংলাদেশের নির্বাচন সংকট থেকে শুরু করে কি বলে যুক্তিবিদ্যার একটা কথা আছে, কার্যকারণ। প্রত্যেকটা অন্যায় অনিয়মের যে পর্বত তৈরি হয়েছে প্রত্যেকটা সেক্টরে, আপনি দেখেন বাংলাদেশে এখন আর কোনো আবরণ নাই। স্বৈরতন্ত্রের একটা চরিত্র থাকে, একটা আবরণ থাকে, কিন্তু এখন তো সব খুললাম অবস্থা। না, কিন্তু আপনাকে তো এই পথ পাড়ি দিতে হবে, এই সংকটকে কাটিয়ে এই ক্রাইসিসকে ওভারকাম করতে হবে। সেটা আমি বলছি, সেটা কিভাবে হবে আমি সেটা বলছি। দেখেন, আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল দায়িত্বশীল পদে থেকে উনি বলছেন যে এবার আর কোনো শান্তি মিছিল নয়। প্রতিহত রাজশাহীর একজন নেতা একটা বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে আইন আছে, কিন্তু উনি যে কথা বলেছেন, উনি যে কথা বলেছেন সে কথা কি কোনো এইটি বলতে পারে, এটি কি গ্রহণযোগ্য? আপনি দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি আমার কথাটা শুনেন, আমার কথাটা জি প্লিজ প্লিজ, না কেউ বলবেন না, কেউ বলবেন না প্লিজ। না না, আমার প্রশ্ন আপনি পরে করবেন, একটা প্রশ্ন করব। এটা কোন ধরনের কথা? আমি একটা প্রশ্ন করব আপনাকে। হ্যাঁ বলেন। ওনার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে? আমার কথা শুনেন। জি প্লিজ। সাংগঠনিক ব্যবস্থার প্রক্রিয়া আছে, প্রসেস আছে। হ্যাঁ, আপনি কথা বললেই সেটা পরীক্ষা নিরীক্ষা না করে হঠাৎ করে সাংগঠনিক ব্যবস্থা, সেটা দুঃখ প্রকাশ করা হয়েছে। তো সেটার জন্য আমার পার্টির পক্ষ থেকে মাপ চাওয়া হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে। আচ্ছা বাদ দিলাম, ওনাকে আপনি ফাঁসি দিবেন, হয়তো আইনের বিচার আছে, তার জন্য আপনি গোটা বাংলাদেশে ঘোষণা দিয়ে রাস্তায় লাঠিসোঁটা নিয়ে পুলিশ ছাত্রলীগ নামাই দিবেন? এটা কোন ধরনের বর্বরতা? কেন? আচ্ছা এর জন্য কি হয়েছিল আমি একটা প্রশ্ন করে যাই। বাংলাদেশে বলা হয় নাই তার চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতে বড়, তার চাইতে বড় চেয়ারে বসে যে একটা লাশের বদলে 10টা লাশ চাই? জাতীয় সংসদে কি বলা হয় নাই বিএনপি জামাতের ঘরে ঢুকে ঢুকে বুকের উপর গুলি করতে হবে? এগুলো বলা হয় নাই? না, নিশ্চয়ই এগুলো নিন্দনীয়। না, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাতে চুরি পরে বসে থাকবে কিনা, লগি বৈঠা নিয়ে আসতে হবে, পিটিয়ে মানুষ মারতে হবে, এগুলো বলা হয় নাই? এর চাইতে কোথায় কোন জেলার এক নেতা কি বক্তৃতা দিলেন, সে থেকে উচিলা ধরে সুতে ধরে আপনি সারা বাংলাদেশে হামলা করবেন, জ্বালাই পুরাই দিবেন, সমস্ত বিএনপিকে নিশ্চিহ্ন করবেন? এ কোন ধরনের বক্তব্য? এই যে কালকেও বলছেন একজন মেয়র যে সুশীলদেরকে ডুবাইয়ে মারতে হবে পচাবাড়িতে, এটা আমি একটু বলি, বিএনপিকে নিশ্চিহ্ন করার কোনো ইচ্ছা আওয়ামী লীগের নেই, কিন্তু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বিএনপি অনেক উদ্যোগ নিয়েছিলেন। 2004 সনের 21 আগস্ট হলো তার উত্তম প্রমাণ, এবং এটা বিএনপি সাজিয়েছে। এবং সেদিন 24 জন নেতাকর্মী আমাদের নিহত হয়েছে, এবং বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে সেদিন তারা সে হামলা করেছিলেন। সেদিন বেশি দূরে নয়, 2004 সনের 21 আগস্ট সারা বাংলাদেশে লাশের উৎসব করেছে। শুধু অপারেশন ক্লিন হার্ট নামে 66 জন আওয়ামী লীগ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। ওই যে কোরআন শরীফ পড়ার অবস্থায় আমাদের কৃষক লীগের নেতা বগুড়ার আজম সাহেবকে হত্যা করা হয়েছে। অসংখ্য উদাহরণ দিতে পারবো। 26,000 নেতাকর্মী খুন করেছে টোটাল বিএনপির শাসনামলে। জি, আমার মনে হয় আজকে একেবারেই সময় নেই। আমি একটু আবু হেনা রাজ্জাকের সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু আর সময় নাই। জনাব শহীদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং জনাব মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।